আজকের এই ভিডিওটা তোমরা কেউ একটুও স্কিপ করবে না, কারণ আজকের এই ভিডিওটা হতে চলেছে কাকে নিয়ে? দেবাংশু ভট্টাচার্য। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। সুতরাং বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কি হতে চলেছে, তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? মজা পাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে, টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে। যেহেতু দেবাংশু ভট্টাচার্য ছন্দে ছন্দে মেরে দিচ্ছে, তাহলে আমিও একটু ছন্দে ছন্দে মেরে দিই নাকি? ভোট আসছে তাই তো ঠাকুমা গেছিলেন উত্তরবঙ্গে, এক একটা চটি চাটা গেছিল যে তার সঙ্গে। না না, সিরিয়াসলি বলছি, অমিত দা সঙ্গে আসবে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু ভোট আসছে তাই দাদু আসছে। ইলেকশন ইজ ইকুয়ালস টু দাদু, দাদু ইজ ইকুয়ালস টু ইলেকশন। যদি দাদু ইজিক্যাল টু ইলেকশন হয় এবং ইলেকশন ইজিক্যাল টু দাদু হয়, তাহলে ঠাকুমা ইজিক্যাল টু ইলেকশন এবং ইলেকশন ইজিক্যাল টু ঠাকুমা অবশ্যই হবে। ভোট আসছে তাই দাদু আসছে। এখন জুন মাস, আগামী বছর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে তো ভোট শুরুই হয়ে যাবে। ফলে ভোট যত এগোবে দাদু ডেলি প্যাসেঞ্জারই তত বাড়বে। তাই আমার এই রিল যে দাদা ভাই বোনেরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা হাওড়া শিয়ালদা স্টেশনে নিয়মিত টিকিট কাটেন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের দাদুর জন্য দয়া করে একটা মান্থলি টিকিট কেটে দিন। কারণ ভোট আসছে মানে দাদুর নিয়মিত আশাই এবার শুরু হবে। এই দাদু বাঙালির দুঃখ কষ্টে সারা বছর খোঁজ রাখেন না, ঝড়ে ঝাপটায় আমফানে পনিতে খোঁজ রাখেন না, কিন্তু ইলেকশনের মাটন খেতে ঠিক চলে আসেন ইলেকশনের আগের বছর থেকে। ভাই দেবাংশু ভট্টাচার্যকে কোনো পাগলা নেরিকুত্তা ছোটাচ্ছে নাকি? না তা না হলে তাহলে এইভাবে তাড়াহুড়ো করে হুড়হুড় করে হাঁপিয়ে হাঁপিয়ে বলার কি আছে? ধীরে সুস্থেও তো বলা যেতে পারে নাকি? দেবাংশু ভট্টাচার্য ছোট্ট করে অনেক কিছুই বলে ফেললো, যে নরেন্দ্র মোদী কেবলমাত্র কখন আসে, যখন ভোট আসে তখনই বঙ্গে আসে, তখনই সাধারণ মানুষের কথা কেবলমাত্র ভেবে থাকেন তিনি। তা ভাই বলছি, তোরা ঠিক সাধারণ মানুষের কাছে কখন যাস রে? কখন তোরা দিনের পর দিন সভা করিস? যাই হোক, দেবাংশু ভট্টাচার্য ঠিক দুদিন আগে এবিপি আনন্দে গিয়ে অনেক বাতেলা মেরেছে। তো চাকরিহারা শিক্ষকদের ইমোশনকে নিয়ে ঠিক কি কি বলেছে ওদিনকে ওখানে, সেটাই দেখবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনালি টার্গেট করার পর তো চুপ করে থাকা যায় না। গালি তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে। আমরা প্রত্যেকে চাই যে যোগ্যরা আছেন তারা প্রত্যেকে স্কুলে ফিরে যান। আমাদের সমাজে মাস্টারমশাইদের স্থান অন্যরকম। হ্যাঁ ভাই, আমাদের সমাজের শিক্ষকদের স্থান অন্যরকম। তার জন্যই তো শিক্ষকদেরকে কসবা ডিআই অফিসের সামনে পেটানো হয়, বিকাশ ভবনে গেলে সেখানেও তাদেরকে পেটানো হয়, পিটিয়ে ঠ্যাং ভেঙে দেওয়া হয়, কোমর ফাটিয়ে দেওয়া হয়, হাত ফাটিয়ে দেওয়া হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়, তাই না? আমাদের সমাজে শিক্ষকদের স্থান অন্যরকম। মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলার সময় বারবার একটা শব্দ ব্যবহার করেছেন, সসম্মানে তারা ফিরে যাক। ভাই তোমরাই আমাকে একটা কথা বলো তো, একজন শিক্ষক তিনি শিক্ষক হয়েছেন কি করে? প্রথমত তিনি পড়াশোনা করেছেন, তারপরে চাকরির পরীক্ষায় বসেছেন, চাকরির পরীক্ষায় পাস করেছেন, তারপর ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউতে পাস করেছেন, তবেই তো তিনি শিক্ষক হয়েছেন না? অর্থাৎ তিনি যে এ জায়গাটায় পৌঁছলেন, অবশ্যই তিনি সম্মানের সহিত সম্মানের সঙ্গে পৌঁছলেন। কিন্তু আজকে এই সরকারের কিছু কারচুপি, কিছু চুরি দুর্নীতি, নেতাদের চুরি দুর্নীতির জন্যেই আজকে এই শিক্ষকদের মান সম্মানকে নিয়ে টানাটানি করা হচ্ছে, মান সম্মান তাদের ধুলোতে মিশতে বসেছে। আর তারপরেও দেবাংশু ভট্টাচার্যরা মিডিয়ার সামনে এসে শিক্ষকদের মান সম্মান নিয়ে আলোচনা করে, ভাবা যায়? আমরা প্রত্যেকে চাই যে যোগ্যরা আছেন তারা প্রত্যেকে স্কুলে ফিরে যান। আমাদের সমাজে মাস্টারমশাইদের স্থান অন্যরকম। আমাদের সমাজে শিক্ষকদের স্থান অন্যরকম। মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলার সময় বারবার একটা শব্দ ব্যবহার করেছেন, সসম্মানে তারা ফিরে যাক। এই ওয়ার্ডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে বেশি ইতিহাস ভূগোল ঘাটাঘাটি করে লাভ নেই। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে বেশি ইতিহাস ভূগোল ঘাটাঘাটি করে কোনো লাভ নেই, কারণ যদি ইতিহাস ভূগোল ঘাটাঘাটি করা হয় তাহলে চুরি দুর্নীতি কারচুপি এই সমস্ত বেরিয়ে পড়বে না? কিন্তু যখন আমার বিরোধীরা বক্তব্য রাখছেন, তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন। সুমনদার একটা অভিযোগ প্রায় আমাদের প্রতি থাকে যে আমরা বক্তব্য রাখতে গিয়ে ভারত ভ্রমণে বেরোই, ইতিহাসে যাই। এখন দুঃখের বিষয় হচ্ছে, আমরা ভারত ভ্রমণে ইতিহাসে যদি না যাই, তাহলে আমার উল্টো দিকের যে বক্তারা আমাকে এতক্ষণ ধরে গালাগালি করলো, মানুষের তো একটু দ্রুত এখনকার দিনে এত ইস্যু আসে, মানুষ একটার পর একটা ইস্যু আস্তে আস্তে অনেক সময় পুরনো ইস্যু রিকল করতে পারেন না। তাই এটা রাজনৈতিক দল হিসাবে আমাদের কর্তব্য মানুষকে মনে করিয়ে দেওয়া যে যারা আমাদের দিকে আঙুল তুলে আছে তাদের তিনটে আঙুল কিভাবে তাদের দিকে ঘুরে আছে। তো সেই প্রসেসটা একটা রাজনৈতিক দলেরই কর্তব্য। ফলে তার জন্য ভারত ভ্রমণও করতে হয়, কখনো কখনো অতীতেও যেতে হয়। সুমনদার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি সেই কারণে। দেবাংশু ভট্টাচার্যের এই বক্তব্যের সারাংশ বের করে যদি বলা যায়, তাহলে এটা বলা চলে যে আমরা যদি একটা ভুল করেছি তাহলে আমরা দেখাতে পারি ওরা তিনটা ভুল করেছে। অর্থাৎ প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে দেবাংশু ভট্টাচার্য এটাই বলছে, ওরা তিনটা ভুল করেছে, সে জায়গায় আমরা একটা ভুল নিশ্চিত করেছি।
ভুল করিনি এমন নয়, আমরা ভুল করেছি, কিন্তু দেবাংশু ভট্টাচার্যরা সেটা কোনোদিনই মানতে নারাজ। আর সেই জন্যই তো চুরি কিংবা দুর্নীতির দায় উঠে এলে, শিক্ষক নিয়োগে চুরি কিংবা দুর্নীতির দায় উঠলে তখন সেটা এসএসসির দিকে চলে যায়। কিন্তু সুপ্রিম কোর্ট যখন নিয়োগের কথা বলে পুনরায় যখন পরীক্ষা নেওয়ার কথা বলে, তখন কিন্তু রাজ্যের সুপ্রিমো যিনি রয়েছেন তিনি নিজের থেকেই বক্তৃতা দিয়ে বলেন, প্রেস মিটিং করে এটা বলেন যে আমরা ডেট ফিক্সড করছি, কবে হবে, কিভাবে হবে, এবং যারা অযোগ্য তাদেরও চাকরি থাকবে কিনা, তাদেরকে অন্য কোনো জায়গায় চাকরি দেওয়া হবে কিনা, সবটাই যিনি দেবাংশুদের সুপ্রিমো রয়েছেন তিনি বলছেন। দেখুন, অনেক কিছু বলতাম, কিন্তু ওগুলো কিচ্ছু বলবো না। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাপিলটা করেছেন সেটা মাথায় রেখে প্রত্যেকে পরীক্ষায় পার্টিসিপেট করবেন, এবং প্রত্যেকে তিনি যে বার্তাগুলো দিয়েছেন সেগুলো মাথায় রেখে ভবিষ্যতের পদক্ষেপগুলো করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কটা বার্তা দিয়েছেন প্রত্যেকটা শুধুমাত্র আমাদের শিক্ষক শিক্ষিকাদের স্বার্থেই দিয়েছেন, তার বাইরে গিয়ে আর একটা কথা বলেননি। আমাদের শিক্ষক শিক্ষিকাদের স্বার্থেই দিয়েছেন, তার বাইরে গিয়ে আর একটা কথা বলেননি। এত চাটছে। আমার বিশ্বাস তারা যথেষ্ট বুদ্ধিমান না হলে তো শিক্ষকতার জায়গায় যেতে পারতেন না, কারণ তাদের মতো মানুষেরাই আমাদের তিলে তিলে গড়ে তুলেছেন। এখানে আমরা যারা বসে আছি প্রত্যেককে শিক্ষক শিক্ষিকা, মা বাবার পরে যদি কেউ গড়ে থাকেন শিক্ষক শিক্ষিকারা, ফলে আমরা বিশ্বাস করি তারা যথেষ্ট বুদ্ধিমান, এবং বুদ্ধিমান যদি হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চেয়েছেন সেইটুকু বুঝে নিতে পারবেন তারা, আমার এটা বিশ্বাস। আসলেই রাজ্যের সুপ্রিমো তিনি ঠিক কি করতে চাইছেন এটা অলরেডি চাকরিহারা শিক্ষকরা অনেক আগেই বুঝে গেছেন। যেখানে রাজ্যের সুপ্রিমো তার লেটেস্ট স্পিচে এটা বলেছিলেন, আমরা অযোগ্যদের কোনো না কোনো জায়গায় চাকরি দিয়ে দেব, কিন্তু তিনি যোগ্যদের হয়ে সেরকম কিছুই বলেননি। কিন্তু একটা কথা আমাকে এখানে বলতেই হবে, সেটা হচ্ছে টাকা নিয়ে চাকরি বলে একটা কথা হলো, টাকা নিয়ে চাকরি। দেখুন, টাকা দিয়ে চাকরি হয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তো সিবিআই ছিল, কিন্তু আপনারা আমাকে বলুন আজ অব্দি একটা কোর্টের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে? একটা জাজমেন্ট, একটা কোর্ট? সত্যি সত্যি ভাই, এরা চটির নেশায় আসক্ত। মিথ্যেবাদী ছোট লোক একখানা। না, তা যদি না হয় তাহলে এরা কি করে এত তাড়াতাড়ি ভুলতে পারে? ভাই, সুপ্রিম কোর্ট এটা বলেছে, সুপ্রিম কোর্ট এটার প্রমাণ পেয়েছে যে হ্যাঁ চাকরিতে কারচুপি হয়েছে, তার জন্যই তো এরকম রায় দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে সিবিআই এবং সুপ্রিম কোর্ট এটা প্রমাণিত করতে পারেনি যে কে বা কারা চাকরির জন্য টাকা নিয়েছে বা কিছু, সেটা প্রমাণিত হয়নি। কিন্তু এটা তো প্রমাণ হয়েছে যে চাকরিতে কারচুপি হয়েছে, টাকা দিয়ে অনেক চাকরি হয়েছে, আর তার জন্যই তো এত কিছু হলো। এমনকি এদের দলের কুণাল ঘোষ সে তো প্রকাশ্যে মিডিয়াতে বলেছে যে হ্যাঁ তাদের দলের একাংশ টাকা নিয়ে চাকরি দিয়েছে, আর তারপরেও এই সমস্ত চটিচাটা ভক্তরা এই কথাবার্তা বলে বেড়াচ্ছে। এই মুহূর্তে কুণাল ঘোষ ঠিক কি বলেছিলেন একটু শোনাবো আপনাদেরকে। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? আমি তোমার আর একটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ। এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কোনালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়, ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন, মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। আমি তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো, যাতে করে কুণাল ঘোষের এই বক্তব্যটা, বিশেষ করে কুণাল ঘোষের এই কথাগুলো চটি চাটা ভক্তরাও দেখতে পায়। যাই হোক, এই ভিডিওটা যখন আমি রেডি করছিলাম তখন আমি আবার নিউজ দেখছিলাম। নিউজে এটা দেখলাম যে আজকের যে আন্দোলনটা ছিল শিক্ষকদের, সে আন্দোলন থেকেও শিক্ষকদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আজকাল পুলিশের ভূমিকা পালন করছে না, পুলিশেরা চোরের ভূমিকা পালন করছে। কেন এই কথাটা বললাম? যখন চাকরিহারা ওই শিক্ষকগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল প্রিজন ভ্যানে করে, তারা প্রশ্ন করছিল যে আমাদেরকে কেন তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সেই পুলিশ কর্মীরা কোনো উত্তর দিতে পারেনি। অর্থাৎ তারা চোরের মতো সেই সমস্ত চাকরিহারা শিক্ষকদেরকে চুপি চুপি তুলে নিয়ে যেতে পারে, কিন্তু কেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে চোরের মতো,
কোনো উত্তর দিতে পারেনি, তাদের কাছে কোনো উত্তর নেই। আপনারা যদি 2011 সালে ক্ষমতা আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন, সম্ভবত ভারতবর্ষের একমাত্র চিফ মিনিস্টার যিনি প্রত্যেকটা অ্যাজিটেশনের, প্রত্যেকটা প্রোটেস্টারদের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করেছেন। একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। আর যাবার সময় হলো, দাও বিদায়। ভাই তাহলে কি সত্যি সত্যি বিদায়ের ঘন্টাটা বেজে গেল নাকি? না মানে আগের দিন নরেন্দ্র মোদী আমাদের রাজ্যে এসে তিনিও ঠিক একই কথা বলে গেলেন, এই সরকারের অর্থাৎ আমাদের রাজ্যের যিনি শাসক রয়েছেন সেই শাসক দলের যে দুর্নীতি, ভুরি ভুরি দুর্নীতি, সেই দুর্নীতির কথা উল্লেখ করে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় সত্যি সত্যি কি তাহলে বিদায়ের ঘন্টাটা বাজলো? বর্তমান সময়ে বীরভূমের যা অবস্থা দেখছি, যেটাকে কেষ্টর গড় বলা হয়, সেই কেষ্টর গড়ে এখন কেষ্টরই কোনো পাত্তা দেয় না মানুষজন তো পাত্তা দেওয়া দূরের কথা, সেখানকার নেতা নেত্রীরাই কেষ্টকে আর পাত্তা দিচ্ছে না। সঙ্গে সেখানকার যারা সাধারণ মানুষ তারা তো বিজেপিতে এসে যোগদান করছেন। দেখুন তৃণমূলের কে নেতা বীরভূমে ঠিক করতে পারছে না, কোর কমিটির প্রতি ভরসা নাই। মিছিল দেখছেন, এক নেতা বাঁ দিকে যাচ্ছে, এক নেতা ডাইনে যাচ্ছে। 16 বইয়ের আমার इंग्रेज जमानों का जेलर का याद आता है। हम इंग्रेज जमानों का जेलर है, आधा बाएं जाओ आधा डाए जाओ, बाकी सब मेरा साथाओ। তৃণমূলের অবস্থা তাই। সেই কারণে নিচুর তলা তৃণমূল কর্মীরা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখে বিজেপির পতাকা তলে যোগ দিচ্ছে। গ্রাম থেকে গ্রামান্তর প্রতিদিন বিজেপির সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে এবং বিজেপির প্রতি আস্থা রাখছে, নরেন্দ্র মোদীর প্রতি ভরসা রাখছে, আমাদের রাজ্যের নেতৃত্বের প্রতি ভরসা রাখছে এবং তৃণমূলের এই নেতৃত্বহীনতা, তৃণমূলের এই দ্বিচারিতা, এর প্রতি মানুষ ঘৃণা প্রদর্শন করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টিতে সিউড়ি বিধানসভার 117টি পরিবারের 350 মানুষ বিজেপিতে, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ছেড়ে আমাদের দলে যোগ দিচ্ছে। তো বাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটার সম্পর্কে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও। ভিডিওটাতে একটা লাইক করে দিও আর অবশ্যই বেশি বেশি শেয়ার করো। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ফলো করতে চাও, অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আমাকে ফলো করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।